৪৮ বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। সিদ্ধান্তের ২ দিন পর প্রজ্ঞাপন। দলটির কেউ নাশকতার চেষ্টা করলে মোকাবেলার হুঁশিয়ারি। সন্ত্রাস বিরোধী আইনের ১৮(১) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। জামাতের আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের নিয়ন্ত্রণে আনার পরামর্শ। মদদিবাদী দর্শনটাকে ধ্বংস করতে গেলে জামাতের যাবতীয় যে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, এগুলো তো সরকারের হেফাজতে নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৬ সমন্বয়কে ডিপি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। পুলিশি ধরপাকড়ে ক্ষোভ জানিয়ে সার্জিসের ফেসবুক পোস্ট। রিমেম্বারিং হিরোজ কর্মসূচিতে রাজশাহীতে ধস্তাধস্তি। কোটা আন্দোলনের জঙ্গি ঝুঁকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। দ্বিতীয় দফায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং। তদন্ত কমিটিকে জাতিসংঘ সহায়তা করতে চাইলে আপত্তি নেই সরকারের। এইচএসসি ও সমমানের বাকি সব পরীক্ষাও স্থগিত। ১১ই আগস্ট থেকে নতুন রুটিন জানালো শিক্ষা বোর্ড। বারবার পেছনে উদ্বিগ্ন শিক্ষার্থী অভিভাবকরা। এবং ভারী বৃষ্টি হলেই ডুবে যায় চট্টগ্রাম। বছরের পর বছর জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। কক্সবাজারে পানিবন্দী ৫০,০০০-এরও বেশি মানুষ। আটচল্লিশ বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবেলা করবে সরকার। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু নিষেধাজ্ঞাই নয়, দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কয়েকটি মামলার রায়ের পর্যবেক্ষণেও উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করে আইন মন্ত্রণালয়। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেয়া হয় সরকারকে। সেই অনুযায়ী বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো জামায়াতের রাজনীতি। সন্ত্রাস বিরোধী আইনে দলটির রাজনীতি নিষিদ্ধ করে বিকেলে প্রজ্ঞাপন জারি করে সরকার। নিষেধাজ্ঞা জারি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের নিষেধাজ্ঞা ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে তা মোকাবিলা করবে সরকার। ওইটাই ফাইনাল, ওইটা হয়ে গেছে। কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। সন্ত্রাস বিরোধী আইনের ১৮(১) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। জামায়াত নিষিদ্ধের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। সংগঠনটির নেতারা বলছেন, শুধু নিষেধাজ্ঞাই নয়, দলটির আর্থিক প্রতিষ্ঠানকেও সরকারের আওতায় আনতে হবে। সেই মদদিবাদী দর্শনটাকে ধ্বংস করতে গেলে জামাতের যাবতীয় যে প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, এগুলো তো সরকারের হেফাজতে নিতে হবে। এই দর্শন তারা অন্য দলে অন্য নামেও প্রচার করতে পারে। প্রায় ৪৮ বছর পরে হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করায় দেশের রাজনীতি কলঙ্কমুক্ত হয়েছে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ৬ দিন পর কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সমন্বয়কদের আর নিরাপত্তার দরকার নেই জানিয়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদেরকে যেতে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১:৩০ মিন্টো রোড ডিবি কার্যালয় থেকে একটি গাড়িতে বের হয়ে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ও তাদের পরিবারের সদস্যরা। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা জানান, এদিন ভোরে তাদের ডিবি কার্যালয় থেকে ফোন করে সেখানে যেতে বলা হয়।
পরে দুপুরে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিনিধিদের কাছে 6 সমন্বয়ককে হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, 6 সমন্বয়ক আর নিরাপত্তা শঙ্কায় ভুগছেন না, তাই তাদের চলে যেতে দিয়েছে গোয়েন্দা পুলিশ। তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই আমাদের কাছে নিরাপত্তা চেয়েছিল এবং সেই ব্যাপারে জিডিও করা আছে। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পেশাজীবীরা সন্তুষ্টি জানালেও 24 ঘন্টার মধ্যে আটক সব শিক্ষার্থীকে মুক্তির আলটিমেটাম দিয়েছে নাগরিক সমাজ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ডিবি হেফাজত থেকে বাসায় ফিরে পুলিশি ধরপাকড়ের বিষয়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। স্ট্যাটাসে সার্জিস বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানি না করার কথা দেওয়া হলেও সে কথা রাখা হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করা হয়েছে অভিযোগ করে সার্জিস লিখেছেন, সারা দেশে স্কুল কলেজের শিক্ষার্থীদের লাঠি চার্জ করা হয়েছে, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সার্জিস লিখেছেন, ডিবি হেফাজতে নিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে এত মানুষ হতাহত ন্যাক্কারজনক। গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছেন তারা। দেশাত্মবোধক গানের মাধ্যমে এভাবেই সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ মিনারে। এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান শিক্ষকরা। একই সঙ্গে ক্যাম্পাস থেকে আজকের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সরিয়ে নেওয়ার দাবিও তোলেন। অন্যায়ভাবে গুম করা, খুন করা, জেলে ভরা, এইসব আর চলবে না। চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর হাতে গুলি, যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল, আগ্নেয়াস্ত্র, একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই। অতি দ্রুত বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। আপনারা সবাই ঘর থেকে রাস্তায় নেমে আসুন। আপনারা আপনাদের প্রতি যত অন্যায় হয়েছে সেগুলোর দাবি আপনাদের অধিকার আদায়ের দাবি নিয়ে নেমে আসুন রাস্তায়। সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপর আর কোনো আঁচড় এলে সমীচীন জবাব দেওয়া হবে। আমাদের শিক্ষকদের গায়ে আর একটা আঁচড় পড়লে এর জবাব আমরা ছাত্র সমাজ দেব। শিক্ষকরা যদি শুধু সমর্থন জানান যে হ্যাঁ আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন, গ্রেফতার হয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পা হবে। তরবারির নিচে দাঁড়িয়ে তো আপনি তরবারির বিরুদ্ধে বিচার চাইতে পারেন না। যে এই গুলি করার আদেশ দিয়েছে, যারা এর পিছনে ছিল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এরপর অপরাজেয় বাংলার সামনে থেকে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাজধানীর বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষকরা সমাবেশে যোগ দিয়ে অচিরেই ছাত্র সমাজের উপর দমন পীড়ন বন্ধের আহ্বান জানান। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনে নিহত আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমের জামিন দিয়েছেন আদালত। দুপুরে রংপুর নারী শিশু নির্যাতন দমন আদালত 1-এর বিচারক মুস্তফা কামাল জামিন আবেদন মঞ্জুর করেন। 13 দিন কারাবন্দি থেকে জামিন শুনানির তারিখ 4 আগস্ট হলেও শিশু হওয়ায় মাহিমকে আগাম জামিন দিয়েছেন আদালত। এর আগে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 19 জুলাই মাহিমকে কারাগারে পাঠান আদালত। তবে 31 জুলাই ছোট ভাইয়ের কোনো খোঁজ না মেলায় মাহিমের বোন সঞ্জনা আক্তার স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে।
যখন আমি সেন্সলেস হয়ে পড়ে গেছিলাম তখন মানে টিয়ার গ্যাস ছাড়ছিল, তো যখন টিয়ার গ্যাসটা সেরেছিল তখন মানে আমার পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন মানে আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। তারপর বলেছিলাম আমি পুলিশ লাইন্সের স্টুডেন্ট, তারপর আমাকে ছাড়ে। বর্বরতা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক তদন্ত করে বের করা হবে কারা এসবের সঙ্গে জড়িত। একই সাথে তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ চাইলে অংশ নিতে পারে। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেছেন, দেশে গাজার মতো পরিস্থিতি তৈরি করতে চায় জঙ্গিরা, তবে বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। দাবি মানার পরও আন্দোলনের সমর্থন কারা দিচ্ছেন সেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা। বেদনা বিধুর শোকের মাস আগস্ট। প্রতি বছরের মতো এবারও নানান কর্মসূচিতে মাসব্যাপী চলবে শোকাবহতার স্মৃতিচারণ। বৃহস্পতিবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছা রক্তদান সহ আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1975 সালে হারিয়েছি। বক্তব্যে জাতির পিতার স্মৃতিচারণের পাশাপাশি প্রধানমন্ত্রী স্মরণ করেন সাম্প্রতিক সহিংসতার ঘটনা। 75-এর পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলই পাচ্ছি, দেখছি। এবারেও প্রায় 200-এর উপর মানুষ মারা গেল। শেখ হাসিনা এই ধ্বংসযজ্ঞকে গাজায় হামলার সঙ্গে তুলনা করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ধ্বংসে নেমেছে স্বাধীনতার পরাজিত শক্তি। কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। মানুষের জীবন কেড়ে নিতে ক্ষমতায় বসেননি উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, কারা এত ভয়াবহ পরিস্থিতি তৈরি করলো তার আন্তর্জাতিক তদন্ত হবে। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। আমি তো সবকিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ মারে কে। কোটা সংস্কারের সব দাবি পূরণ হওয়ার পরও আন্দোলনে সমর্থন দেওয়ার উদ্দেশ্য কি, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। আমাদের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে, কিসের সমর্থনটা দিচ্ছে? পরে কৃষক লীগের স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতেও অংশ নেন আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্জিয়া মুমু, সময় সংবাদ। সহিংসতা নিয়ে গুজবের ব্যাখ্যা দিতে বিদেশি কূটনীতিকদের দ্বিতীয় দফায় ব্রিফিং করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ সহায়তা করতে চাইলে সরকারের আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহত এবং কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় উদ্বিগ্ন ছিল ঢাকার বিদেশি দূতাবাসগুলো। কারফিউ জারির পর বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক ঘটনা নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং ঘুরে দেখান নাশকতায় ধ্বংস হওয়া বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা। তবে এরপরেও কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখিয়েছে আন্তর্জাতিক মহল। উদ্বেগ জানানোর পাশাপাশি হতাহতের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটি এবং ইউরোপীয় ইউনিয়ন। যার ধারাবাহিকতায় আরেক দফা বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের আয়োজন করে বৃহস্পতিবার সরকারের অবস্থান ব্যাখ্যা দেন পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এই ব্রিফিংয়ে অংশ নেন 22টি উন্নয়ন অংশীদার দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান। 1.5 ঘন্টার ব্রিফিং শেষে পররাষ্ট্র সচিব জানান, চলমান ঘটনা নিয়ে সরকারের ব্যাখ্যা জানতে আগ্রহী ছিল কয়েকটি দেশ। নানা গুজব ছড়াচ্ছে, সেগুলো স্পষ্ট করতে বিদেশি মিশনগুলোর সঙ্গে সম্পৃক্ততা চলমান রাখবে সরকার। তারা, যার ফলে তাদের যে পারসেপশনটা আছে সেটাকে একটা সঠিক দিকে নেওয়ার একটা ইয়ে ছিল আমাদের। কিছু ভিডিও সেগুলো দেখিয়েছে এবং বিশেষ করে আমাদের র্যাবের ব্যাপারে কিছু ভিডিও আছে যেগুলো নাকি প্রমাণ করে যে র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। এদিকে হতাহতের ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিটিকে জাতিসংঘ কারিগরি সহায়তা করতে চাইলে আপত্তি নেই সরকারের। কমিশনের কাজের সহায়তার জন্য
বিশেষ করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি কারো কোনো স্পেসিফিক অফার থাকে তো সেটা আমরা উই আর ওপেন টু কনসিডার দ্যাট, বাট এই মুহূর্তে আমরা আরেকটা সেপারেট বা একটা প্যারালাল কিছু আমরা করতে চাই না আমরা দেখতে। তবে সাম্প্রতিক ঘটনা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে কোনো বিরূপ প্রভাব ফেলবে না উল্লেখ করে সরকারের প্রতি বিদেশিদের অনাস্থা নেই বলছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। ফুল কনফিডেন্সই দেখাচ্ছে কোনো রাষ্ট্রদূত, আমি কলোনে যেহেতু থাকি, তারা কিন্তু বাংলাদেশের এই ম্যানেজমেন্টের উপর আস্থা রাখছে, বলছে যে আমাদের আস্থা আছে যেটা কভার করতে পারবো। যেসব জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে সেখানে বাধা দেয়া হচ্ছে না বলেও বিদেশিদের জানানো হয়। পিসফুল যে অ্যাসেম্বলিগুলো হয়েছিল সেগুলো কিন্তু কোনো সমস্যা হয়নি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া যাবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেছেন। আর যেসব শিক্ষার্থীরা আন্দোলনে ছিলেন তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন সে বিষয়েও আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন তিনি। তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে, শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে। আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি। আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপর আইনের প্রয়োগ করছে। এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি। মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে। আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে, সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে। কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয়। বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের জন্য বিভিন্ন দেশে ডক্টর ইউনূসের আহ্বান রাষ্ট্রদ্রোহিতা আর সংবিধান পরিপন্থী উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তার বিরুদ্ধে চলমান বিচার থেকে বাঁচতেই এমন কাজ করছেন তিনি। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনে ঢুকে পড়ে কাছে থেকে গুলি করেছে, এমন ঘটনাও ঘটেছে বলে আমাদের কাছে ইনফরমেশন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য বিভিন্ন দেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে। তার এই ধরনের বক্তব্য কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি, অসাংবিধানিক। বারের মতো স্থগিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। 11 আগস্ট থেকে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে পরীক্ষাগুলো। এদিকে বারবার পেছানোর কারণে উদ্বিগ্ন পরীক্ষার্থী অভিভাবকরা। এদিকে পুলিশ হেফাজতে থাকা 3 এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। পর 3 দফায় পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি আসে। স্থগিত করা হয় 4 আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা। বলা হয় 11 আগস্ট থেকে ধারাবাহিকভাবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এদিকে বারবার পরীক্ষা পিছিয়ে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পরীক্ষার্থী ও অভিভাবকদের কপালে। পরীক্ষা কখন শেষ হবে সেই প্রশ্নই এখন তাদের। পড়াশোনা থেকে মনটা হারাই যাচ্ছে যে পড়বো কিন্তু পরীক্ষাটা হচ্ছে না এখনো। পরীক্ষার লেগে এতদিন থেকে প্রিপারেশন নেওয়ার পরে এখন হঠাৎ করে এসে পরীক্ষা পিছাই দিল। আবার স্কুল কলেজগুলো খোলা থাকলে তখন ছাত্ররা মানে পড়াশোনাগুলো ঠিক মতো করতে পারতো, এখন তো অনেক ক্ষতি হচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজের হোস্টেলে থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন অনেক পরীক্ষার্থী, কিন্তু হোস্টেল খোলার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় বারবার পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা হোস্টেলে থাকে তাদেরকে হোস্টেলে আসার সুযোগ তৈরি হবে, পাশাপাশি পুনরায় আবার তাদেরকে পড়াশোনাটা আবার স্বাভাবিক পর্যায়ে আনার জন্য তাদের যে সময়টুকু দরকার সেই সময়টুকু দিয়ে আমরা আবার 11 আগস্ট থেকে সেই পরীক্ষাটা শুরু করছি। কোনো পরীক্ষার্থী জেলে থাকলে তাকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে বোর্ড বলছে আইন অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে কারাগারেও পরীক্ষা নেয়ার বিধান রয়েছে। কারাগারে থাকলে সেটা আইনের বিষয়, তো
এটা আমাদের যারা আইনের যারা বিধিবিধান করেন তারা এই বিষয়গুলো মানবিক কারণে সেগুলো বিবেচনা করবেন, যাতে আমাদের এক সময় আছে 11 আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে, এর মধ্যে আইনের যে নিয়মকানুন আছে সেগুলো মেনে তারা যদি কারাগারের অভ্যন্তর থেকে চলে আসতে পারে বাহিরে, তারা বাহিরে পরীক্ষা দিতে পারবে। আর যদি কারাগারের থেকেও থাকে কেউ, আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে তাদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। তেহরানে ইসমাইল হানিয়ার জানাজায় মানুষের ঢল। ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ খামেনির, পাল্টা জবাব দিতে প্রস্তুত তেল আবিব। বৃষ্টি হলেই ডুবে যায় চট্টগ্রাম। বছরের পর বছর জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না নগরবাসীর। টানা বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী। নগরীর বিভিন্ন নিচু এলাকা থেকে শুরু করে অলি গলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বৃষ্টি হলেই বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, সেটি যেন এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত রাত থেকে টানা বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা থেকে শুরু করে বিভিন্ন অলিগলি পানির নিচে তলিয়ে যায়। নগরীর প্রবর্তক বোর, বাদুরতলা, কাপাসগোলা, চকবাজার, আগ্রাবাদ থেকে শুরু করে নগরীর বিস্তীর্ণ এলাকা কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং নগরীর প্রবর্তক বোর এলাকা থেকে শুরু করে কাপাসগোলা, চকবাজার পর্যন্ত হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। ঘরের ভিতরে পানি উঠে গেছে, মানে রোডে ঘাটেও পানি উঠে গেছে। মুরাদপুর, বদারহাট সব জায়গাতে পানি। 20 টাকা রিক্সা ভাড়া, 100 টাকা রিক্সা হচ্ছে না। নগরীর 3টি সংস্থার 4টি প্রকল্পে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চললেও এখনো তার সুফল পাচ্ছে না নগরবাসী। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে পানি জমে যাচ্ছে। নালার পরিষ্কার কারণে এই মেয়ার হয়েছে এত আগে কোনো কাজ হয়নি। আবহাওয়া অফিসের তথ্য মতে আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় 112 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নগরীর প্রবর্তক মোড় এলাকা থেকে পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 50,000-এর বেশি মানুষ। বৃহস্পতিবার বৃষ্টিপাত কিছুটা কম হয়, পানি নামতে শুরু করেছে, তবে এখনও তলিয়ে রাস্তাঘাট। ভুক্তভোগীরা জানান বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকটে তারা। তবে পানিবন্দীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। 2 দিনের টানা ভারী বর্ষণে পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, তলিয়ে গেছে নলকূপও। কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ায় গত 2 দিনের তুলনায় বৃহস্পতিবার বৃষ্টিপাত কম হওয়ায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। তবে এখনও তলিয়ে রাস্তাঘাট। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানিসহ শুকনো খাবারের সংকট। এখানে আমাদেরকে এই দান কিছু করার জন্য কেউ আসে নাই। এই একটা বিস্কুট নিচে আমরা 5 টাকা দামের, এগুলো কি আমরা চলতেছি। খাইতে পারছি না, রান্না বাড়া করে হোটেল থেকে কিনে আনছি। এক বেলা খাই আর 2 বেলা ওয়াশ থাকি। এখন একটু বৃষ্টি কমছে, এখন তো পানি একটু কমতেছে, কিন্তু বৃষ্টি হলে আমাদের চলাফেরা রাস্তা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা বলছেন পানিবন্দী মানুষের সহযোগিতায় এখনো কেউ এগিয়ে আসেনি, যার কারণে ভুক্তভোগী পরিবারগুলোর দুর্ভোগ বেড়েছে। তবে পৌর মেয়র বলছেন সংকট মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের আশ্রয় কেন্দ্রে আমাদের জায়গা দিয়েছি, পাশাপাশি তাদেরকে শুকনো খাওয়ার ব্যবস্থা করেছি। পানি নামার সাথে সাথে তাদের আর্থিকভাবে কিছু নগদ টাকা এবং কিছু চালের ব্যবস্থা আমরা করব। এদিকে টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 20,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সময় সংবাদ, কক্সবাজার। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন শিল্পী ও কলাকুশলীরা। সব সহিংসতার বিরুদ্ধে শিল্পীরা ঐক্যবদ্ধ আছে জানিয়ে তারা বলেছেন ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের 9 দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্মগেইটে মানববন্ধন করেছে চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা। অনেকের বেড়ে ওঠা যে অঙ্গনে শিল্পী পরিচয় ধারণ করেছেন যে প্রতিষ্ঠান থেকে, সেখানে এখনও পোড়াগন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসযজ্ঞের চিত্র। বৃহস্পতিবার সকালে চলচ্চিত্র ও টেলিভিশনের প্রিয় মুখ এসেছেন তাদের প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে। আমরা সকলে এই ধ্বংসযজ্ঞের পিছনে যারা রয়েছে তাদের যোগ্য শাস্তি চাই। আমি আমার বাংলাদেশের পক্ষে, যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে থাকবে আমি তাদের বিপক্ষেই থাকব। প্রত্যেকটা মৃত্যুর সুস্থ সুন্দর তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা এই দেশদ্রোহী রাষ্ট্র বিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য
আমরা বহিষ্কার করব। এদিকে ভয়হীন, ন্যায্য ও মানবিক মর্যাদার বাংলাদেশের দাবিতে মানববন্ধন করেছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে জড়ো হয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা। মানববন্ধন থেকে সব হত্যাকাণ্ডের বিচার, সহিংসতা ও গণগ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন তারা। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে, আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো মানুষ শান্তি পাবে না। হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। যে কোনো বিবেক সম্পন্ন মানুষই চাইবে যেন এই ঘটনা আর না ঘটে। নতুন প্রজন্মের সমস্ত দাবি, ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হোক। আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না, কারণ দেশটা আমার, দেশটা সংস্কার করব আমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবি জানায় শিল্পী সমাজ। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুক কেন সরকারের কথা শুনছে না, কেন বাংলাদেশে অফিস খুলতে বাধ্য করা যাচ্ছে না, এসব বিষয় নিয়ে সচিবালয়ে গণমাধ্যম কর্মীর প্রশ্নের মুখে পড়েছেন ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তবে স্পষ্ট উত্তর দেননি তিনি, শুধু বলেছেন সহযোগিতার আশ্বাস মিলেছে ফেসবুক থেকে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে মিথ্যা, গুজব ও অপপ্রচার বন্ধে সামাজিক মাধ্যমগুলো কেন পদক্ষেপ নেয়নি তা জানাতে বিটিআরসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে সম্প্রতি ফেসবুক, টিকটক ও ইউটিউবকে চিঠি দেয় সরকার। গেল 31 জুলাই জবাব দেওয়ার শেষ দিন টিকটকের প্রতিনিধি হাজির হলেও ভার্চুয়াল বৈঠক করে ফেসবুক ও ইউটিউব। সরকার নির্দেশ দেওয়ার পরও ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধি কেন সশরীরে হাজির হয়নি? চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বন্ধ নিয়ে কেন বারবার অবস্থান বদল করেছেন? এ নিয়ে গণমাধ্যম কর্মীর প্রশ্নের মুখে পড়েন প্রতিমন্ত্রী। জানতে চাওয়া হয় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করবেন কিনা। এই ব্যর্থতার জন্য আপনি কি মনে করেন না যে এই জন্য পদত্যাগ করবেন কিনা? অবশ্য বিষয়টি এড়িয়ে যান জুনায়েদ আহমেদ পলক। তারা ভার্চুয়াল মিটিংয়ে এসে সেটার ব্যাখ্যা এবং জবাব দিয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে তারা আমাদের দেশের সংবিধান সেটা মেনে চলবে বলে একটা আশ্বাস দিয়েছে। এ সময় বোনাস ডাটা প্যাকেজ গ্রাহকরা ঠিকমতো পাচ্ছে না এমন অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে সংশ্লিষ্ট অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 5 GB 3 দিনের জন্য আমরা এটা ঘোষণা করেছিলাম এবং এটা অবশ্যই সকল অপারেটর মানতে হবে। যদি কেউ না মানে এবং এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এ সময় কোটা সংস্কার আন্দোলনে চলমান সহিংসতায় এ পর্যন্ত অবকাঠামো ও ব্যবসা বাণিজ্য মিলে প্রায় 18,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান পলক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্যবসা বান্ধব পলিসি না থাকায় এভিয়েশন খাতের সম্প্রসারণ হচ্ছে না বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। সিভিল এভিয়েশনকে আরও দায়িত্বশীল হওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা জেদ্দা ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। বিমানমন্ত্রী জানিয়েছেন, স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে সমাধানের পথ বের করবে সরকার। দেশের বেসরকারি এয়ারলাইন্স হিসেবে ঢাকা জেদ্দা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। 1 আগস্ট বৃহস্পতিবার বিকেল 5:15টায় প্রথম ফ্লাইট ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পবিত্র নগরীতে সরাসরি কার্যক্রম শুরু করে সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে এদিন রাজধানী এক হোটেলে ফিতা কেটে উদ্বোধন করেন বিমানমন্ত্রী ফারুক খান। এ সময় অংশ নেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা। সংস্থাটি জানায়, সপ্তাহে প্রতিদিন 436 আসনের এয়ারবাসের অত্যাধুনিক এক মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে ফ্লাইট। সম্প্রসারণ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের 53 বছরেও অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ হচ্ছে, যা সিভিল এভিয়েশনের অদক্ষতা। ঈশ্বরদী এয়ারপোর্টটা অবিলম্বে চালু করা উচিত এবং এরকম আরো অনেক এয়ারপোর্ট আছে আমাদের, সেগুলো চালু করা উচিত, কিন্তু সেখানে আমরা কিন্তু সিভিল এভিয়েশনের পক্ষ থেকে কোনো উদ্যোগই আমরা দেখিনি। ব্যবসায়ীরা জানান, পলিসি সঠিক না হওয়ায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে ব্যবসা সম্প্রসারণে। আমরা পলিসি আপডেট করছি না, আমাদের যে পুরনো পলিসিগুলো সেগুলি ওভারহল করতে পারছি না, আমরা কোথায় নতুন পলিসি করব। প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী জানান, আলোচনার ভিত্তিতেই গড়ে তোলা হবে সমৃদ্ধ এভিয়েশন শিল্প। প্রত্যেকটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাকে কনসিডার করতে হবে। সকলকে নিয়ে বসে আমাদেরকে উই হ্যাভ টু ফাইন্ড আউট দি রাইট ওয়ে
সো দ্যাট দ্য ইন্ডাস্ট্রি ক্যান মুভ ফরওয়ার্ড এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যাত্রীরা, দেশের মানুষ যাতে সঠিক ভালো সুন্দর সেবা পায়। এভিয়েশন খাতকে সম্ভাবনাময় করে তুলে যাত্রীদের কম ব্যয়ে সেবা দেওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবিও ওঠে অনুষ্ঠানে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নেওয়ার কথা রয়েছে। এদিন ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন খামেনি। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে তেল আবিব। হাজার হাজার মানুষের সমাগম ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে। সবাই জড়ো হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়াকে শেষ বিদায় জানাতে। জানাজায় অংশ নিয়ে তার আত্মার মাগফিরাতের দোয়া করেন সবাই। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত হয় ইসমাইল হানিয়ার জানাজার নামাজ। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানে জানাজা শেষে হানিয়ার মরদেহ কাতারের রাজধানী দোহায় নেয়ার কথা রয়েছে। এরপর তাকে সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানিয়েছে হামাস। এদিকে তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার জবাবে ইসরায়েলের সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তির অঙ্গীকার করেছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে তিনি এই আদেশ দেন বলে জানা গেছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিতের প্রতিশোধ এবং চলমান উত্তেজনায় নিজেদের শক্তি প্রদর্শনী এই হামলার উদ্দেশ্য বলছে গণমাধ্যমগুলো। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে তেল আবিব। হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের কয়েক ঘন্টা পর টেলিভিশনে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় হানিয়া হত্যার বিষয়ে কিছু উল্লেখ না করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামাস, হাউথি ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পেছনে জড়িত নয় বলে নিশ্চিত করেছে বাইডেন প্রশাসন। বুধবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। হানিয়া হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগে থেকে কোনো তথ্য ছিল না বলেও দাবি তার। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির ওপর গুরুত্বারোপ করেন অ্যান্টনি ব্লিংকেন। অন্যদিকে বৈরুত ও তেহরানে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ইসমাইল হানিয়া হত্যার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গুপ্ত হত্যায় হানিয়া নিহতের ঘটনায় নিন্দা জানায় চীন, রাশিয়া ও আলজেরিয়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের অস্ট্রেলিয়া সফরের খবর। 4 দিনের ম্যাচের পর ওয়ানডেতেও জয় পেয়েছে এইচপি ইউনিট। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে 112 রানে হারিয়েছে আফিফ হোসেন ধ্রুব নেতৃত্বাধীন দল। ডারউইনে টসে আগে ব্যাটিংয়ে নেমে তামিম ইমনের 100 রানের উদ্বোধনী জুটিতে বালু শুরু করে এইচপি। 47 রানে থামেন ইমন। তানজিদ তামিম তুলে নেন 50। এরপর মিডল অর্ডারের ব্যর্থতায় ব্যাকফুটে চলে যায় লাল সবুজ। জিসান, ধ্রুব, আফিফরা রান করতে না পারলেও শেষের দিকে আবু হায়দার রনির 38 রানে ভর করে 250 রানের পুঁজি পায় সফররতরা। জবাবে 138 রানে অল আউট হয় নর্দার্ন স্ট্রাইক। 2টি করে উইকেট নেন রনি, রাকিবুল, মুগ্ধ আর রাব্বি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 48 বছর পর আবারও নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। সিদ্ধান্ত 2 দিন পর প্রজ্ঞাপন। দলটিকে নাশকতার চেষ্টা করলে মোকাবেলার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। 6 সমন্বয়কে ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর। পুলিশি ধরপাকড়ে ক্ষোভ জানিয়ে সার্জিসের ফেসবুক পোস্ট। রিমেম্বারিং হিরোজ কর্মসূচিতে রাজশাহীতে ধস্তাধস্তি। এবং কোটা আন্দোলনে জঙ্গি ঢুকে হত্যাযজ্ঞের পাশাপাশি ধ্বংস করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী চাইলেন আন্তর্জাতিক তদন্ত। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।